আমার এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো বা দেখছো, তাহলে তুমি নিশ্চয়ই কারো সন্তান। তোমার বাবা আছে, মা আছে। তুমি যখন তোমার বাবা মার কাছে কিছু কিনে চাও বা কোনো কিছু আবদার করো, তারা কিভাবে তোমাকে সেটা কিনে দেয়? তোমার বাবা যদি অনেক বিত্তশালী হয়ে থাকে, সে কি সৎ ইনকাম থেকে দেয়? আর তোমার বাবা যদি খুব বেশি সামর্থ্যবান না হয়, তাহলে কিভাবে দেয়? একটু চিন্তা করেছো কখনো? আজকে আমাদের গল্পটা এরকমই একটা গল্পের নাম সুমনের সাইকেল। তো আসো আজকে আমরা শুরু করি। আমাদের গল্পের প্রথম লাইন, সুমন প্রতিদিন স্কুলে যায় আর ভাবে তার একটা সাইকেল থাকলে ভালো হতো। এটার ইংরেজিটা আমরা কিভাবে করব? আসো দেখি। তাহলে প্রথমে আমি লিখি, সুমন প্রতিদিন স্কুলে যায়। এটা হচ্ছে কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ সুমন গোজ টু স্কুল এভরিডে। আর ভাবে, অ্যান্ড থিংস, তার একটা সাইকেল থাকলে ভালো হতো। এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনালের উপরে আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছি, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এটা দেখবা, তাহলে কন্ডিশনাল বাক্য সম্বন্ধে তোমাদের অনেক ভালো ধারণা হয়ে যাবে। তাহলে আমি বাক্যটা আগে একবার লিখি, তারপরে আবার ব্যাখ্যা করছি। বলছে সুমন প্রতিদিন স্কুলে যায়। তাহলে যায়, খায়, করে, বলে, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং সুমন এটা হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি, শি, ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলো হলে আমরা কি করি? ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করি। এই জন্য এই যে এটা V1, তার সঙ্গে এস বাই এস যুক্ত করা হয়েছে। অর্থাৎ সুমন গোজ টু স্কুল এভরিডে, এর মানে হচ্ছে সুমন প্রতিদিন স্কুলে যায়। অ্যান্ড থিংস, এই যে এখানেও কিন্তু এস যুক্ত করা হয়েছে। থিঙ্ক মানে ভাবা। এই যে এখানে বলছে যে ভাবে, আর ভাবে, অ্যান্ড হচ্ছে আর, আর ভাবে, ভাবে, করে, বলে, শুনে। এই জন্য এইখানেও থিঙ্কের সাথে এস যুক্ত করে থিংস করা হয়েছে, কারণ এইটারও সাবজেক্ট কিন্তু হচ্ছে সুমন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আর ভাবে এই পর্যন্ত হলো। কিভাবে? যে তার একটা সাইকেল থাকলে ভালো হতো। এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। বলছে ইট উড বি নাইস, ভালো হতো। এর ইংরেজি কি? ইট উড বি নাইস ইফ হি হ্যাড এ বাইসাইকেল। তো কন্ডিশনাল সেন্টেন্সগুলো কি হয়? যেটা ইফ ক্লজ, এটাকে বলে হচ্ছে ইফ ক্লজ। এই ইফ ক্লজটা হয় কেমন? পাস্ট ইনডেফিনিট। আর পরে যে অংশটা থাকে সেখানে এই যে উড, কুড, মে, মাইট থাকতে পারে, এবং তারপরে যে বি এবং ভার্বের বেস ফর্ম হয়। এটা যদি থাকে তাহলে এটা হলো সেকেন্ড কন্ডিশনাল। আরও আছে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এটার জন্য আমার একটা সুন্দর ভিডিও বানানো আছে, তোমরা ওই ভিডিওটা দেখে আসবা, তাহলে কন্ডিশনাল আর খুব সুন্দর করে বুঝতে পারবে। এবার আমরা দ্বিতীয় লাইনটার ইংরেজি করি। বলছে যে সে তার বাবাকে বলেছিল একটা সাইকেল কিনে দিতে। সে তার বাবাকে বলেছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স, কি? একটা সাইকেল কিনে দিতে। তাহলে এটার ইংরেজিটা কি হবে? আমরা করি। তাহলে দ্বিতীয় লাইনের ইংরেজিটা হলো যে সে তার বাবাকে বলেছিল। এই যে এখানে হি আস্কড, অ্যাকচুয়ালি মানে সে তার বাবাকে বলেছিল মানে কি? সে সাইকেল চেয়েছিল। এই কারণে আমি লিখলাম যে হি আস্কড হিজ ফাদার, সে তার বাবার কাছে চেয়েছিল কি? যে টু বাই হিম, তাকে কিনে দিক ওয়ান। ওয়ান হলো এখানে সাইকেল। এই যে সাইকেল, সাইকেলটা যেহেতু আগের বাক্যে একবার ব্যবহার করেছি, এই জন্য রিপিটেশন অ্যাভয়েড করার জন্য ওই সাইকেলের পরিবর্তে এই ওয়ানটা বসিয়েছি। তার মানে এই ওয়ানটা হচ্ছে প্রোনাউন, ওই সাইকেলের পরিবর্তে বসেছে। হি আস্কড হিজ ফাদার টু বাই হিম ওয়ান। 3 নম্বর লাইনটা কি আছে? যে তার বাবা বলেছিল আগামী বছর একটা সাইকেল কিনে দিবে। তাহলে এটার ইংরেজিটা কি? তো হিজ ফাদার সেইড, এই যে বলেছিল, বলেছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স। হিজ ফাদার সেইড, তার বাবা বলেছিল, হি উড বাই, সে কিনে দিবে। এই যে সে কিনে দিবে। এখন এই যে বলছে কিনে দিবে, করবে, বলবে, এগুলো কি? ফিউচার ইনডেফিনিট টেন্সের মতো। কিন্তু এখানে উইল না হয়ে উড কেন হলো? কারণ এইটা হচ্ছে প্রথমে যেটা অংশটা আছে, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রথম অংশটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, এই যে সেইড, এটা হচ্ছে V2, তাহলে আমার এইখানে যদি উইলটা হয়ে যাবে আমার হচ্ছে উড। এটা মডাল অক্সিলারি, উইলটা হয়ে যাবে উড। এটা যদি সাধারণ একটা বাক্য থাকতো, যদি প্রথমে এই অংশটা না থাকতো, যদি শুধু যে একটা সাইকেল কিনে দিবে, তাহলে হতো হি উড বাই হিম, হি উইল বাই হিম।
কিন্তু এখানে উইল না হয়ে উড কেন হলো? কারণ এখানে প্রথমে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। ক্লিয়ার? এর আগেও আমি এটা অনেক ব্যাখ্যা করেছি। তাহলে উড যেহেতু একটা মডেল অক্সিলারি, এরপরে এটা আমার থাকলো হচ্ছে ভার্বের বেস ফর্ম বাই। তাহলে হি উড বাই হিম, এই হিমটাকে সুমন, তাকে একটা সাইকেল কিনে দিবে নেক্সট ইয়ার, আগামী বছর। তারপর দেখো গল্পের আরো 3টা নতুন লাইন আমি লিখেছি। সেটা কি? যে সুমনের বাবা অল্প বেতনে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। অল্প বেতনে পুরো মাসের সংসার খরচ চালানোই কঠিন। বেশি দাম দিয়ে হুটহাট জিনিস কেনা সম্ভব হয় না। তা আসলে আমরা প্রথম লাইনটার ইংরেজি করি, যে সুমনের বাবা অল্প বেতনে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। এটার ইংরেজি হলো, সুমনের বাবা অল্প বেতনে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। এই যে চাকরি করে, বাক্যের শেষে আছে কি? করে, বলে, শোনে, দেখে, এগুলো কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তোমরা যদি টেন্স বুঝতে কোনো সমস্যা হয়, আমার যে টেন্সের ভিডিওটা বানানো আছে সেটা দেখে আসো, অনেক উপকার হবে। তাহলে এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো কে চাকরি করে? সুমনের বাবা। এটা হচ্ছে তাহলে সাবজেক্ট, সুমনের বাবা। তাহলে সুমনের বাবা কি? একজন মানুষ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই কারণে ওয়ার্ক হয়ে গেছে হচ্ছে ওয়ার্কস, এস বা ইএস যুক্ত করা হয়েছে। সুমনস ফাদার ওয়ার্কস অ্যাট এ প্রাইভেট কোম্পানি, একটা প্রাইভেট কোম্পানিতে, কি? অল্প বেতনে। তাহলে অল্প বেতনে, এই যে এটার ইংরেজি হচ্ছে উইথ এ লো স্যালারি, উইথ এ লো স্যালারি। তাহলে তার পরের লাইনটা কি বলছে? যে অল্প বেতনে পুরো মাসের সংসার খরচ চালানোই কঠিন। এটার ইংরেজিটা কেমন? এটা হচ্ছে, এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে না, এই কারণে আমরা ইট দিয়ে শুরু করছি। সাধারণত সাবজেক্ট খুঁজে পাওয়া না গেলে আমরা ইট দিয়ে শুরু করি। এই যে বলছে সংসার চালানো কঠিন, কে চালাবে? সে হবে সাবজেক্ট। কিন্তু এখানে যে সংসার চালাবে সে তো নাই, এই কারণে আমরা এটা শুরু করছি ইট দিয়ে। এবং আমরা বলছি যে ইট ইজ অলরেডি হার্ড। এই যে এখানে অলরেডি, অলরেডি শব্দটা কেন ব্যবহার করলাম? এই বাক্যের মধ্যে জোর প্রদর্শন করার জন্য, জোর বোঝানোর জন্য। এই যেমন এখানে বলছে যে পুরো মাসের সংসার চালানো কঠিন, আর পুরো মাসের সংসার খরচ চালানোই কঠিন। এই যে নই আছে, তাই না? একটা রস্বইকার যুক্ত করা আছে। এই দুইটা কিন্তু একটা পার্থক্য বোঝায়। যখন আমি রস্বই যুক্ত করছি তখন এখানে একটা কি? জোর দিচ্ছি, কথার মধ্যে একটা জোর দিচ্ছি। এই শুধুমাত্র এই রস্বইটার কারণেই কিন্তু এখানে অলরেডি হয়েছে। ইট ইজ অলরেডি হার্ড, এটা মানে যথেষ্টই কঠিন, মানে সংসার খরচ চালানোই কঠিন। কি? এই যে সংসার খরচ, খরচ চালানোর ইংরেজি হচ্ছে ম্যানেজ, আর সংসার খরচের ইংরেজি হচ্ছে হাউস হোল্ড এক্সপেন্সেস। হাউস হোল্ড এক্সপেন্সেস এর ইংরেজি হচ্ছে, বাংলা হচ্ছে সংসার খরচ। ফর দ্য হোল মান্থ, পুরো মাসের। এই যে পুরো মাসের, এর ইংরেজি ফর দ্য হোল মান্থ উইথ সাচ এ স্মল ইনকাম, অল্প বেতনে। এটার ইংরেজি আমি করলাম হচ্ছে উইথ সাচ এ স্মল ইনকাম। ইট ইজ অলরেডি হার্ড টু ম্যানেজ হাউস হোল্ড এক্সপেন্সেস ফর দ্য হোল মান্থ উইথ সাচ এ স্মল ইনকাম। যে বেশি দাম দিয়ে হুটহাট জিনিস কেনা সম্ভব হয় না। পুরো মাসের সংসার খরচ চালানোই যেহেতু দুষ্কর হয়ে পড়ে, তাহলে বেশি দাম দিয়ে হুটহাট কোনো জিনিস কেনা সম্ভব হয় না। তাহলে এখানে কি সাবজেক্ট কি? যে হচ্ছে বেশি দাম দিয়ে জিনিস কেনা। এই যে আমাদের প্রথমেই বাইং ব্যবহার করতে হচ্ছে, কোনো কিছু কেনা, এটা কি ভার্ব? তো ভার্ব যদি আমাদেরকে সাবজেক্ট দিয়ে শুরু করতে হয়, সাবজেক্টের জায়গা দিয়ে শুরু করতে হয়, তার সঙ্গে আমাদের আইএনজি যুক্ত করতে হয়। তাহলে তখন এটা হয়ে যায় হচ্ছে জিরান্ড। তোমরা যদি জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ ভালোভাবে বুঝতে চাও, এটার জন্য একটা ভিডিও আমার বানানো আছে, তোমরা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কোনটার পার্থক্য কি। তাহলে এখন মেন কথা হলো যে ভার্ব যদি আমাদের সাবজেক্ট হিসেবে শুরু করতে হয়, তার সঙ্গে আইএনজি যুক্ত করে শুরু করতে হয়। তাহলে এখানে বলছে বাইং সামথিং এক্সপেন্সিভ, অর্থাৎ দামি জিনিস কেনা। অন এ হুইম, এই যে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। অন এ হুইম, এই যে আমি এখানে বলেছি হুটহাট, বেশি দাম দিয়ে হুটহাট জিনিস কেনা। হুটহাট মানে কি? মন চাইলো আর কিনে ফেললাম। এটার ইংরেজি হচ্ছে অন এ হুইম, মানে খেয়াল খুশি মতো। ইজ নট পসিবল, অর্থাৎ বেশি দাম দিয়ে জিনিস কেনা সম্ভব হয় না। বাইং সামথিং এক্সপেন্সিভ অন এ হুইম ইজ নট পসিবল। তারপরে আরো 3টা লাইন লিখলাম। কি দেখো, আগে গল্পটা পড়ি, গল্পটা পড়তে মজা লাগছে, তারপরে আমরা ইংরেজিটা শিখবো। হ্যাঁ, বলছে কিন্তু সুমন ছোট মানুষ, টাকা পয়সার হিসাব তার মাথায় ঢোকে না। সুমনের মন চায় এখনই একটা সাইকেল কিনতে। তারপরও সুমন অধীর আগ্রহে দিন গুনছে আগামী বছরের জন্য। তাহলে
প্রথমটার ইংরেজিটা আমরা করি। কিন্তু সুমন ছোট মানুষ, এটার ইংরেজি কি? কিন্তু সুমন ছোট মানুষ, এটার ইংরেজি হচ্ছে বাট সুমন ইজ জাস্ট এ চাইল্ড। টাকা পয়সার হিসাব তার মাথায় ঢোকে না। টাকা পয়সার হিসাব তার ইংরেজি হচ্ছে মানি ম্যাটার্স। মানি ম্যাটার্স, টাকা পয়সার হিসাব তার মাথায় ঢোকে না। ডোন্ট গেট ইনটু হিজ হেড। তোমাদের যদি টেন্স বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা আমার টেন্সের ভিডিওটা দেখে আসো, অনেক সুবিধা হবে। তাহলে ডোন্ট গেট ইনটু হিজ হেড, মাথায় ঢোকে না মানে কি? তার মানে তারা বুঝে আসে না, ছোট মানুষ তো। সুমনের মন চায় এখনই একটা সাইকেল কিনতে। এই যে সুমনের মন চায়, এই যে মন চায়, এটার একটা সুন্দর ইংরেজি হচ্ছে ফিলস লাইক। সুমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে এস বাই এস যুক্ত হলো। মন চায় এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সুমন ফিলস লাইক এর অর্থ সুমনের মন চায় কি টু বাই, কিনতে, এ বাইসাইকেল, একটা বাইসাইকেল, রাইট নাও, এখনই। এই যে আমি বললাম কোথায়, এখনই, এখন, এখন যদি আমি বলি এখন, এর ইংরেজি নাও। কিন্তু এই যে আমি বলেছি এখনই, এটার ইংরেজি হচ্ছে রাইট নাও। ওকে। তারপরও সুমন অধীর আগ্রহে দিন গুনছে আগামী বছরের জন্য। এই যে গুনছে, বলছে, করছে, শুনছে, এগুলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদেরকে কি করতে হবে? অ্যাম ইজার সাথে আমাদের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এই যে বলছে তারপরও, তারপরও ইংরেজি হচ্ছে ইয়েট। সুমন দিন গুনছে। সুমন ইজ ইগারলি কাউন্টিং ডাউন। এই যে ইজ, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গেছে। কাউন্ট ডাউন মানে গোনা, সেখান থেকে হয়েছে কাউন্টিং ডাউন। আর এই যে আছে অধীর আগ্রহে, সেটা হচ্ছে ইগারলি। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, শেষে যদি এল ওয়াই যুক্ত থাকে তাহলে সেটা কোন পার্টস অফ স্পিচ থাকে? অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো সাবজেক্ট, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এইটা হচ্ছে মেইন ভার্ব। তার মানে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মধ্যে অ্যাডভার্বের অবস্থান হতে পারে। এটা কিন্তু খুব একটা পারফেক্ট জায়গা। তুমি কোথায় অ্যাডভার্ব বসাবে সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে সুমন ইজ ইগারলি কাউন্টিং ডাউন দ্য ডেজ, মানে হচ্ছে সে অধীর আগ্রহে দিন গুনছে আনটিল নেক্সট ইয়ার। যদিও এখানে আছে কি আগামী বছরের জন্য, কিন্তু এখানে আমি লিখলাম আনটিল নেক্সট ইয়ার, মানে কি আগামী বছর না আসা পর্যন্ত তাকে দিন গুনতে হবে। আনটিল শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট একটা সময়ের আগ পর্যন্ত। তাহলে আনটিল নেক্সট ইয়ার, সে আগামী বছরের জন্য অধীর আগ্রহে দিন গুনছে। এবার দেখো কি আছে, যে সুমনের কাছে আগামী বছর যেন আসতেই চায় না। তবে নতুন বছর শুরু হওয়ার আগেই সুমনের বাবা একদিন তার জন্য একটা সাইকেল নিয়ে বাসায় এলো। সুমনের বাবা যদিও বলেছিল যে আগামী বছর কিনে দিবে, কিন্তু আগামী বছর শুরু হওয়ার আগেই একদিন হঠাৎ করে বাসায় একটা সাইকেল নিয়ে এলো সুমনের জন্য। তাহলে আসলে এবার আমরা ইংরেজিটা করি। বলছে সুমনের কাছে আগামী বছর যেন আসতেই চায় না। তাহলে এই যে সুমনের কাছে, এর ইংরেজি হলো টু সুমন। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, সুন্দর একটা জিনিস, সুমনের কাছে টু সুমন। আগামী বছর যেন আসতেই চায় না, মানে মনে হয় যে আগামী বছর আসেই না। অর্থাৎ ইট ফিলস লাইক, এটা মনে হয় যে নেক্সট ইয়ার উইল নেভার কাম। এখন এখানে কিন্তু একটা বোঝার জিনিস আছে, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবার কিন্তু আমরা পরে উইলটাকে উইলই রেখেছি। এবার কিন্তু আমরা আর উইলটাকে উড করিনি, কেন? কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোনো কারণে যদি এখানে পাস্ট থাকতো তাহলে আমরা এই উইলটাকে উড করে দিতাম। তবে নতুন বছর শুরু হওয়ার আগেই, এই যে আবার দেখো এখানে কি একটা রস্বই আছে, তাই না? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নতুন বছর শুরু হওয়ার আগে, তার ইংরেজি বিফোর নিউ ইয়ার বিগান। কিন্তু এখানে বলছে নতুন বছর শুরু হওয়ার আগেই, একটু জোর দিচ্ছি, আমি বাক্যের উপরে জোর দিচ্ছি। এই জন্য দেখো এই রস্বইটার কারণে এখানে ইভেন হয়েছে, এটা খেয়াল রেখো। এখানে বলছে বাট ইভেন বিফোর নিউ ইয়ার বিগান, অর্থাৎ নতুন বছর শুরু হওয়ার আগেই একদিন, একদিন ওয়ান ডে কি করলো, যে সুমনের বাবা তার জন্য একটি সাইকেল নিয়ে বাসায় এলো। সুমনস ফাদার কেম, এটা হচ্ছে ভার্বের দ্বিতীয় রূপ। কেম, এলো, গেল, বলল, করলো, এই যে এগুলো, এগুলো হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট টেন্স। কেম হোম উইথ এ বাইসাইকেল ফর হিম, তার জন্য একটা বাইসাইকেল নিয়ে বাসায় এলো।
সুমন এত খুশি হলো যে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। যেহেতু সে সময়ের আগেই পেয়ে গেছে, এই জন্য সে প্রচন্ড খুশি। সুমন কেবল তার বাবাকে জড়িয়ে ধরল, অর্থাৎ কোনো কথা না বলে জাস্ট জড়িয়ে ধরল। সুমনের বাবা সুমনকে বুকে জড়িয়ে নিল। এখন আসো আমরা ইংরেজি কই। প্রথম লাইনটার ইংরেজি কি? বলছে সুমন এত খুশি হলো যে সে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। সুমন, তাহলে এই যে সুমন এত খুশি হলো যে, এই যে এখানে আছে এত, আর এই যে এটা আমরা করি কিভাবে? এই যে সো আর এই হচ্ছে দ্যাট, এটা দিয়ে। সুমন ওয়াজ সো হ্যাপি দ্যাট। ওয়াজ কেন হলো? কারণ এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এই যে এত খুশি হলো, করলো, বলল, গেল, এগুলো সব কি? পাস্ট ইনডেফিনিট টেন্স। সুমন ওয়াজ সো হ্যাপি দ্যাট হি ওয়াজ লেফট স্পিচলেস। লেফট স্পিচলেস এর অর্থ হলো সে বাকরুদ্ধ হয়ে গেল, সে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। এটা ইংরেজিটা হচ্ছে এরকম, সে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। তারপর বলছে যে সুমন কেবল তার বাবাকে জড়িয়ে ধরল। সুমন সুমন কেবল তার বাবাকে জড়িয়ে ধরল। এই যে বাক্যের শেষে আবার কি আছে? ধরলো, করলো, বলল, পাস্ট ইনডেফিনিট টেন্স। এই যে এখানে আছে কেবল, এর জন্য আমি এখানে ব্যবহার করলাম জাস্ট, অর্থাৎ সুমন জাস্ট হাগড হিজ ফাদার। এই যে হাগ, হাগ মানে হচ্ছে জড়িয়ে ধরা, সেখান থেকে ইডি যুক্ত করে এটা হয়ে গেছে ভি টু। সুমন জাস্ট হাগড হিজ ফাদার। সুমনের বাবা সুমনকে বুকে জড়িয়ে নিল। এটা কি? যে এই যে নিল, করলো, বলল, এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই না? তাহলে কি হলো? সুমনস ফাদার হেল্ড হিম ক্লোজ টু হিজ চেস্ট। এই যে হেল্ড, এটা হচ্ছে হোল্ড, HOLD, হোল্ড। এটার দ্বিতীয় রূপ হচ্ছে হেল্ড, মানে কি? ধরা। হিম মানে কাকে? সুমনকে। সুমনের বাবা সুমনকে জড়িয়ে ধরলো, ক্লোজ মানে কাছাকাছি, ধরলো কাছাকাছি। কোথায়? টু হিজ চেস্ট, মানে সুমনের বাবাও সুমনকে বুকে জড়িয়ে নিল। সুমন এখন সাইকেল চালিয়ে স্কুলে যায়। সুমনের এখন অনেক আনন্দ লাগে। তাইলে সুমন এখন সাইকেল চালিয়ে স্কুলে যায়, এটার ইংরেজিটা করি। সুমন নাও রাইডস বাইসাইকেল টু স্কুল। তাইলে এই যে আছে এখন, এই কারণে এখানে নাও, এখন সাইকেল চালিয়ে স্কুলে যায়, খায়, বলে, করে, এগুলো কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই কারণে সুমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হওয়ার কারণে এই রাইড থেকে হয়ে গেছে রাইডস, এস যুক্ত করা হয়েছে। রাইড মানে কি? চালানো। সাইকেল চালানোর ইংরেজি হচ্ছে রাইড। তাহলে সুমন নাও রাইডস বাইসাইকেল টু স্কুল, অর্থাৎ সুমন স্কুলে যায় সাইকেল চালিয়ে। এখন বলছে সুমনের এখন অনেক আনন্দ লাগে। এই যে আনন্দ লাগা, লাগে, বলে, করে, শুনে, এটাও কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি? হি হি ফিলস ভেরি হ্যাপি নাও। তার এখন অনেক আনন্দ লাগে, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই যে এখানে এস বাই এস যুক্ত হলো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট, এগুলোর পরে এস বা ইএস যুক্ত হয়। কি আছে? বলছে কিন্তু সুমন যা জানে না তা হলো সুমনের বাবার খুব ইচ্ছে ছিল সোনালী রঙের একটা হাত ঘড়ি কিনবে। যেদিন সুমন বায়না ধরল নতুন সাইকেলের, সেদিন থেকে সুমনের বাবা সোনালী ঘড়ির ইচ্ছেটা বাতিল করেছে। ছেলের খুশি বাবার কাছে আগে, সোনালী ঘড়ির আপাতত কোনো প্রয়োজন নেই। তাই তুমি যখন তোমার বাবার কাছে বা মায়ের কাছে কোনো জিনিস কিনে চাও, তখন তোমার বাবা মা যদি বিত্তশালী না হয়ে থাকে, যদি প্রচণ্ড সামর্থ্যবান না হয়ে থাকে, তাহলে অবশ্যই মনে রাখবে তোমার বাবার কোনো ইচ্ছে বাতিল করে তোমার জন্য সে সেটা কিনে দিয়েছে। তাই কোনো কিছু কিনে চাওয়ার আগে কিন্তু সাবধানে বুঝে শুনে এবার চেয়েও। ঠিক আছে? আসো এবার ইংরেজিটা দেখি। ইংরেজিটা কি আছে? যে কিন্তু সুমন যা জানে না তা হলো জানে না। এটা কোনটা? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ, অর্থাৎ সুমন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং তাহলে এটা কি হবে? ডাজ নট। ডু নট থেকে হয়ে যাবে ডাজ নট। কিন্তু সুমন যা জানে না তা হলো, ইংরেজিটা করি, বাট হোয়াট সুমন ডাজেন্ট নো ইজ দিস। এটার ইংরেজিটা হলো কিন্তু সুমন যা জানে না তা হলো। এই যে এখানে বলছে যা, এটার ইংরেজি হচ্ছে হোয়াট। বাট হোয়াট,
সুমন যা জানে না, সুমন ডাজেন্ট নো ইজ দিস। এই ইজ দিস মানে হলো তা হলো। সেটা কি? যে সুমনের বাবার খুব ইচ্ছা ছিল সোনালী রঙের একটা ঘড়ি কিনবে। ইংরেজিটা হলো সুমনস ফাদার রিয়েলি ওয়ান্টেড টু বাই এ গোল্ডেন রিস্ট ওয়াচ। অর্থাৎ সুমনের বাবার খুব ইচ্ছে ছিল সোনালী রঙের একটা ঘড়ি কিনবে। এই যে খুব ইচ্ছে ছিল, হ্যাঁ, এই কারণে এখানে দিয়েছে হচ্ছে রিয়েলি ওয়ান্টেড। তার মানে ওয়ান্ট অর্থ কিন্তু কোনো ইচ্ছা থাকা হয়। আমরা জানি ওয়ান্ট মানে কি, চাওয়া। আর তাহলে কোনো কিছু ইচ্ছা থাকা, তার ইংরেজিও কিন্তু আমাদের হতে পারে ওয়ান্ট। তাহলে বলছে সুমনস ফাদার রিয়েলি ওয়ান্টেড। ওয়ান্ট থেকে ওয়ান্টেড কেন হলো, V2 হয়ে গেল কেন? কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই যে এখানে বলছে সুমনের বাবার খুব ইচ্ছে ছিল, পাস্ট টেন্স। কি ইচ্ছে ছিল? টু বাই, কেনার, এ গোল্ডেন রিস্ট ওয়াচ। গোল্ডেন মানে সোনালী, রিস্ট ওয়াচ মানে হচ্ছে হাত ঘড়ি। পরের অংশটা কি বলছে? সেদিন থেকে সুমনের বাবা সোনালী ঘড়ির ইচ্ছেটা বাতিল করেছে। এটার ইংরেজি কি? এই যে যেদিন, যেদিনের ইংরেজি হচ্ছে দ্য ডে। দ্য ডে কি করলো? সুমন বায়না ধরলো। বায়না ধরার ইংরেজি মানে কি? বায়না ধরা মানে কি? জোরাজুরি করা, কিনে দিতেই হবে। এটার ইংরেজি হচ্ছে ইনসিস্ট। বায়না ধরা বা জোরাজুরি করার ইংরেজি ইনসিস্ট। যেদিন সুমন বায়না ধরলো নতুন সাইকেলের, এটার ইংরেজি হচ্ছে দ্য ডে। যেদিন সুমন ইনসিস্টেড অন। ইনসিস্টেড অন, এটা অন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইনসিস্ট থেকে হয়ে গেল ইনসিস্টেড। V2 কেন হলো তোমরা এতক্ষণে বুঝতে পারছো, আমি আর বললাম না। সুমন ইনসিস্টেড অন গেটিং, যেহেতু এটা প্রিপোজিশন, গেট মানে কি? পাওয়া। তাই এটা যেহেতু ভার্ব, প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত হয়ে হয়ে গেল হচ্ছে গেটিং। ইনসিস্টেড অন গেটিং এ নিউ বাইসাইকেল। যেদিন থেকে সুমন নতুন বাইসাইকেল পাওয়ার জন্য বায়না ধরলো, ফ্রম দ্যাট ভেরি ডে। এই যে এটা কিন্তু খুব ভালো একটা লক্ষণীয় বিষয়, ফ্রম দ্যাট ভেরি ডে। এটার ইংরেজি হচ্ছে এই যে সেদিন থেকেই। এ দেখো রসই আছে একটা, সেদিন থেকে। শুধু যদি বলি সেদিন থেকে, তার ইংরেজি হয় ফ্রম দ্যাট ডে। কিন্তু যদি বলি সেদিন থেকেই, তখন আমাদেরকে এখানে একটা এই ভেরি যুক্ত করলে হয়। তাহলে আমাদেরকে এই জোর প্রকাশ করা হয়ে যায়, ফ্রম দ্যাট ভেরি ডে। কি? সুমনের বাবা সোনালী ঘড়ির ইচ্ছেটা বাতিল করেছে, মানে সোনালী ঘড়ি কেনার ইচ্ছাটা সে ছেড়ে দিয়েছে, সোনালী ঘড়ি কিনবে না। তার ইংরেজি কি? এই যে গেভ আপন। গেভ এটা হচ্ছে V2, কিন্তু আসলে হচ্ছে কি? গিভ আপন মানে হাল ছেড়ে দেওয়া বা কোনো স্বপ্নের আশা ছেড়ে দেওয়া। এই যে সুমনস ফাদার গেভ আপন, ছেড়ে দিয়েছে, অতীতের যেহেতু। সুমনস ফাদার গেভ আপন গোল্ডেন রিস্ট ওয়াচ ড্রিম। অর্থাৎ সোনালী ঘড়ি কেনার ইচ্ছেটা সে বাতিল করেছে, ছেড়ে দিয়েছে। ছেলের খুশি বাবার কাছে আগে। ছেলের খুশি বাবার কাছে আগে। হিজ সনস হ্যাপিনেস কামস ফার্স্ট ফর দ্য ফাদার। অর্থাৎ ছেলের খুশি বাবার কাছে আগে। তারপর কি বলছে? সোনালী ঘড়ির আপাতত কোনো প্রয়োজন নেই। এই যে আপাতত, এটার ইংরেজি কি করবো আসো দেখি। দ্য গোল্ডেন রিস্ট ওয়াচ ইজ নট নিডেড রাইট নাও। এই যে আপাততর ইংরেজিটা আমি করলাম হচ্ছে রাইট নাও। এই যে সোনালী ঘড়ির আপাতত কোনো প্রয়োজন নেই। দ্য গোল্ডেন রিস্ট ওয়াচ ইজ নট নিডেড। এটা V3 হিসাবে এখানে বসানো হয়েছে। হ্যাঁ, এটা V3 কেন হলো? এটা অ্যাক্টিভ এবং প্যাসিভের ব্যাপার। যদি অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে কোনো সমস্যা থাকে, আমার যে টেন্সের ভিডিওটা আছে সেটা দেখে আসো, তাহলে তোমাদের এই অ্যাক্টিভ প্যাসিভ বুঝতে সুবিধা হবে। অ্যাম ইজ আর এর পরে V3 কখন হয়? যদি সেটা প্যাসিভ বোঝায়, এরকম ক্ষেত্রে। বলছে দ্য গোল্ডেন রিস্ট ওয়াচ ইজ নট নিডেড রাইট নাও। আপাতত এই গোল্ডেন রিস্ট ওয়াচের কোনো প্রয়োজন নেই। তাহলে এই গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।